চ্যাপ্টারটার নাম হচ্ছে গ্র্যাভিটেশন, বাংলায় বলে মাধ্যাকর্ষণ। চ্যাপ্টারটা ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। কেন জানিস? কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে সেই চ্যাপ্টার নিউটনের, যেটার থেকে নিউটন প্রথম এস্টাবলিশ করে যে যার জন্য পৃথিবীতে একটা আপেল পড়ছে, ঠিক সেই কারণেই চাঁদ পৃথিবীর পেছনে তোর আশেপাশে ঘুরছে, ঠিক সেই কারণেই কিন্তু তোর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, ঠিক সেই কারণেই যত রকমের তোর সেলেস্টিয়াল ফেনোমেনা আছে সবকিছু হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এবং সেই যে ফোর্স, সেই ফোর্সটার নাম হচ্ছে গ্র্যাভিটেশন। নিউটন তো বিশাল বড় কাজ করেছিলেন ওটার উপরে। তো আমরা এখানে ক্লাস 9-এ, স্যার একটু আগের থেকে বলো না, আমি শুনতে পেলাম না। আমরা ক্লাস 9-এ বাস অল্প একটু পড়বো গ্র্যাভিটেশনের, খুবই অল্প একটা পার্ট। তো তোরা একদম প্রথম চ্যাপ্টার পড়ে এসেছিস, তোরা একদম প্রথম চ্যাপ্টারটা পড়ে এসেছিস ইকুয়েশনস অফ মোশন। তারপরে চ্যাপ্টারে তোরা পড়লি ফোর্স, ফোর্সের একটা আইডিয়া হলো। এবার ফোর্স, একটা স্পেশাল টাইপের ফোর্স হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ফোর্স, ইনফ্যাক্ট এটাকে ফান্ডামেন্টাল ফোর্স বলা হয় ইউনিভার্সের। বুঝতে পেরেছিস? 4 রকমের ফোর্স আছে: স্ট্রং ফোর্স, উইক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি ভুলে যাচ্ছি 4 রকমের ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যে একটা, ঠিক আছে? তো এবার গ্র্যাভিটেশন কি জিনিস? গ্র্যাভিটেশন বলে যে কোনো দুটো অবজেক্ট যদি তার মাস থাকে, সেটা একটা একটার দিকে অ্যাট্রাক্ট হবে, অ্যাটলিস্ট একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে তাদের মধ্যে। বুঝতে পারছিস ব্যাপারটা? গ্র্যাভিটেশন মানেই সেটা। তোর যে কোনো দুটো যদি অবজেক্ট থাকে, যে কোনো জায়গায় রাখা আছে, একটা একটা মধ্যে ফোর্স এক্সার্ট করবে। বোঝা গেছে ব্যাপারটা? আমি বলছিলাম গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশন একটা ভীষণ ফান্ডামেন্টাল একটা ফোর্স। আর এই গ্র্যাভিটেশনের জন্যই, এই আজকে গ্র্যাভিটেশন আছে বলেই তোর বিভিন্ন রকমের ফেনোমেনা তুই দেখতে পাচ্ছিস। ইনফ্যাক্ট গ্র্যাভিটেশন যদি না থাকতো তাহলে তুই থাকতেই পারতিস না, তোর জন্মই সম্ভব হতো না। আর্থের গ্র্যাভিটিটা, আর্থের গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা আর্থ যেটা অ্যাপ্লাই করে, সেটা এতটাই ব্যালেন্সড যে আমাদের মতো লাইফ এক্সিস্ট করাটা পসিবল সেখানে। তো গ্র্যাভিটেশনের কনসেপ্টটা কি? যে কোনো দুটো মাস যদি রাখা থাকে, সেটা একে অপরকে অ্যাট্রাক্ট করছে। যেমন এই পেনটা আছে আমার কাছে, এই মাউসটা আছে আমার কাছে, এটা একে অপরকে অ্যাট্রাক্ট করছে। বুঝছিস? যখনই দুটো মাস আছে, ওদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এই জিনিসটাকে নিউটন বার করেছিল এবং একটা স্টেটমেন্ট নিউটন দিয়েছিল, ওটার উপরে ভিত্তি করে আমরা যে ল অফ গ্র্যাভিটেশন, যে ফেমাস ল অফ গ্র্যাভিটেশন, যেটা দিয়ে আজকেই তুই মাপতে পারবি। সাপোজ আমি এখানে বসে আছি, উৎসা তোর বাড়িতে বসে আছিস, আমার আর উৎসার মধ্যে ফোর্স অফ গ্র্যাভিটেশন কত সেটা তুই ক্যালকুলেট করতে পারবি। বুঝতে পারছিস ব্যাপারটা? আজকে আমরা এমন একটা ফর্মুলা শিখব। তো যেহেতু এটার পুরো ক্রেডিট, এটার আবিষ্কারের বা এটা ডিসকভারি নিউটনের কাছে, তো আমরা নিউটনের কাছেই যাই। তো এটা হচ্ছে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন। কেন এটা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন বলা হয়? কেউ বলতে পারবি? পারবি বলতে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন কেন বলা হয় এটাকে? কমন সেন্স। এটাকে ইউনিভার্সাল কর। এটা হচ্ছে ইউনিভার্সাল সবকিছুর উপর অ্যাপ্লিকেবল বলে। অ্যাবসলিউটলি কমন সেন্স এটা, ঠিক আছে? তো ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন মানে এই লটা তুই এখানে মার্সে, সোলার সিস্টেমের বাইরে, যে কোনো গ্যালাক্সিতে, ইউনিভার্সের যে কোনো জায়গায় তুই দুটো অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই কর, এটা ভ্যালিড হবে। ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের স্টেটমেন্টটা কি? সাপোজ তোর কাছে দুটো এরকম অবজেক্ট আছে, মাস আছে, অফকোর্স মাস আছে। তো একটার মাস সাপোজ এম, ক্যাপিটাল এম,
আরেকটার মাস সাপোজ স্মল এম, এদের সেন্টারের মধ্যে, এদের দুজনের সেন্টারের মধ্যে যে ডিস্টেন্স সেটা সাপোজ আর, ঠিক আছে? এই পর্যায়ে নিউটনের দুটো তোর প্রপোর্শনালিটি আছে। প্রথম হচ্ছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা যেই দুটো অবজেক্টের মধ্যে অ্যাক্ট করছে সেটা হচ্ছে প্রপোর্শনাল কিসের, নয় এই মাসের প্রোডাক্টের। মানে দুটো মাসের প্রোডাক্ট যত বেশি, গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি। বুঝতে পারছিস? বুঝতে পারছিস ব্যাপারটা? তার মানে তোর একটা অবজেক্ট আছে 20 কেজির, আরেকটা অবজেক্ট আছে 2 কেজির। আরেকটা সিনারিওতে একটা অবজেক্ট আছে 40 কেজির, একটা অবজেক্ট আছে 50 কেজির। তো এখানে দেখ এম আর দুটো মাসকে মাল্টিপ্লাই করলে 40 পাবি, এখানে দুটো মাসকে মাল্টিপ্লাই করলে 2000 পাবি। তো এই কেসে যখন একটা মাস 40 কেজির আর 50 কেজির, তখন অনেক বেশি তোর গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করতে পারে। বোঝা গেছে ব্যাপারটা? ইফ ইটস প্রপোর্শনাল টু দুটো মাসের প্রোডাক্ট মানে কি, বুঝতে পারছিস? নেক্সট হচ্ছে আর কিসের উপরে ডিপেন্ড করে গ্র্যাভিটেশনাল ফোর্স? দুটো অবজেক্ট যত ক্লোজ হবে তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স তত বেশি হবে, কিন্তু যত ফার হবে, যত দূরে হবে দুটো মাস, তাদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স তত কম হবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা নিউটনের ফাইন্ডিং। সেটা হচ্ছে কি করে ফাইন্ড করে সেটাও আমরা আসবো, কেপলারের একটা আইডিয়া থেকেই আর কি সেটা বার হয়। কিন্তু এই যে ফাইন্ডিংটার বেসিসটা কি? প্রথম কথা তো দেখ, সাপোজ একটা ডিস্টেন্স, এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কিছু একটা অ্যাক্ট করছে, ঠিক আছে? কমন সেন্স দিয়ে ভাব না তো। একটা জিনিস মনে রাখবি, ডিস্টেন্স যদি ডবল হয় ফোর্সটা 1/4 হয়ে যায়। ডিস্টেন্স যদি তোর 3 গুণ বেড়ে যায় অবজেক্টের মধ্যে, তাহলে ফোর্সটা 9 গুণ কমে যায়। তো এই ফোর্সের একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে কি না, ইনভার্স স্কোয়ারে ডিক্রিজ করে, ডবল না স্কোয়ার। 3 হলে 9 গুণ কমে যায়, 2 হলে 4 গুণ, 4 হলে 16 গুণ কমে যাবে। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে গ্র্যাভিটি অবভিয়াসলি এই দুটোর মধ্যে যা গ্র্যাভিটেশনাল ফোর্স, তার থেকে অনেক বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স হবে সূর্য আর পৃথিবীর মধ্যে, তাই না কি? তো এর জন্য এক তো এর মাসের উপরে ডিপেন্ড করছে গ্র্যাভিটেশনাল ফোর্সটা, আরেকটা না এদের মধ্যে যা ডিস্টেন্স, যেভাবে ভ্যারি করে তার উপরে ডিপেন্ড করছে। এই দুটোকে যদি আমি একসাথে কম্বাইন করি তাহলে আমি একটা প্রপোর্শনালিটি পাবো কি, F is proportional to m into m by r square, তাই তো? এবার যে কোনো প্রপোর্শনালিটিকে একটা ইকুয়েশনে বদলানোর জন্য কি করতে হয়? একটা কনস্ট্যান্ট লাগাতে হয়, তাই তো? কে, ওই একই ব্যাপার। এটাকেই বলে হচ্ছে কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। আর এই গ্র্যাভিটেশনের ক্ষেত্রে এটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে তুই যদি জি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারিস তাহলে তুই ফোর্সের এক্সপ্রেশনটা পেয়ে যাবি, ঠিক আছে? তো এই যে জি এর ভ্যালুটা ক্যালকুলেট করে কি পাওয়া গেছে? এই জি এর ভ্যালুটা ক্যালকুলেট করে 6.673 ইন্টু 10⁻⁻11 কিছু পাওয়া গেছে ইউনিটটা আমাকে তোরা বার করে বলতো, শম্পা বলবে আমাকে ইউনিটটা বল, বুদ্ধি দিয়ে বল, না দেখে বল, একটু মাথাটা একটু লাগা, সারাদিন মাথাটা ইনস্টাগ্রামে না লাগা, একটু এখানে লাগা। জানি না। গন্ডগোবেটের দল সব। দেখেন দেখে ক্যাপিটাল জিটাকে আমি লিখতে পারবো না, এফ আর স্কোয়ার বাই ক্যাপিটাল এম ইন্টু এম। ফোর্সের ইউনিট হচ্ছে তোর নিউটন, আর হচ্ছে রেডিয়াস, তো এটা মিটারে হবে, তো এটা মিটার স্কোয়ার বাই মাসের হচ্ছে কেজি, মাসের কেজি, তাহলে কেজি স্কোয়ার। তাহলে এটা ইউনিট হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? কেজি স্কয়ারটা আবার কেন? পার কেজি স্কোয়ার, কারণ দুটো মাসের ইউনিট আছে এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের তোর ভ্যালু।
এই ফর্মুলাটা দিয়ে তুই যে কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স মাপতে পারবি, ঠিক আছে? তো এবার সাপোজ আমি আমার মধ্যে আর উৎসার মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা মেজার করতে চাই, ঠিক আছে? তাহলে আমার মাস কত? মোটামুটি বেড়ে গিয়ে হয়তো আমার 64 হয়ে গেছে। হ্যাঁ আমার মাস হয়তো লকডাউনে বাড়িতে বসে বেড়ে গিয়ে 664 হয়ে গেছে, সাপোজ 64 কেজি। উৎসার মাস বল। ভুলে গেছি, দাঁড়াও বলতেছি। এই 38 কি 40 হবে? 38, ঠিক আছে 40 ধরে নি। আচ্ছা একদম 38 চল। তো এটা কিন্তু ওয়েট। 40 ধরো 40। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু ওয়েট। 40 যেটা আছে এটা কিন্তু তোর ওয়েট। তোর মাস কিন্তু এটাকে ডিভাইড বাই 10 করতে হবে, ঠিক আছে? তো আমার মাস 6.4 কেজি, তোর 4 কেজি। আচ্ছা এবার তাহলে আমি যদি আমার গ্র্যাভিটেশনাল ফোর্স বার করতে, কারণ তোর ওটা ওয়েট 64 কেজি, মাস না। মানে 40 কেজি তোর ওয়েট, মাস না। আমার মাস লাগবে এখানে। তো জি হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 ইন্টু 6.4 ইন্টু 4। আর আমাদের মধ্যে দূরত্ব কত আছে রে? কত? 500 মিটার। কি জানি, স্ট্রেট অলমোস্ট 500 মিটার। তো 0.5 সরি 500 মিটারই হবে এখানে, ঠিক আছে? এত নিউটন। আর এখানে 500 ইন্টু 500 করতে হবে। হ্যাঁ জি এম এম বাই আর স্কোয়ার। তো এটাকে যদি ক্যালকুলেট করিস তাহলে কত কত হবে দেখি। 6.673 ইন্টু 6.4 ইন্টু 4, হ্যাঁ, ডিভাইডেড বাই 25, 6.83 আসছে। 6.83 ইন্টু 10 টু দি পাওয়ার -15 নিউটন। এত কম গ্র্যাভিটেশনাল ফোর্স, বুঝলি? অলমোস্ট নেগলিজেবল, বুঝতে পারছিস? এর জন্যই তুই উড়ে চলে আসছিস না আমার কাছে, বা আমি উড়ে চলে আসছি না তোর কাছে। হ্যাঁ, এইটার ভ্যালু কত? এটার ভ্যালু তুই জানিস? 0.00000000000000683 নিউটন। এটাকে বড় বলবি? না না, বুঝতে পারছিস? তুই এক নিউটনকে কোটিটা, তোর লাখ কোটিটা ভাগ করলে এটা পাবি। বুঝতে পারছিস? তো এর জন্যই গ্র্যাভিটেশনাল ফোর্স এত কম মাসের জন্য অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছিস? আমাদের মাস কিন্তু খুবই কম। বাট সেই জায়গাতেই তোদেরকে একটা আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, বার করতো সান অ্যান্ড আর্থের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স বের করতো। তাহলে সানের মাস হচ্ছে, লিখে নে, সানের মাস হচ্ছে 1.98 ইন্টু 10 টু দি পাওয়ার, বা 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। লেখ। স্ক্রিনশট তুলে নিলাম। আচ্ছা, আর মাস অফ আর্থ হচ্ছে, লেখ, 5.97 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজিস। কত বড় বেরোবে? ঠিক আছে। আর ডিস্টেন্স লেখ 149.6 মিলিয়ন কিলোমিটার। 149.6 মিলিয়ন কিলোমিটার। সবাই বার কর, কারণ এটা ভীষণ প্র্যাকটিক্যাল একটা তোর জিনিস আর কি। বার কর সান আর আর্থের মধ্যে তোর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত। সানের মাস হচ্ছে এটা, ঠিক আছে? লিখে দিলাম তোদের জন্য। ডিস্টেন্স হচ্ছে সান আর আর্থের মধ্যে অলমোস্ট 150 মিলিয়ন কিলোমিটার, ধরে নে 150 মিলিয়ন কিলোমিটার। চল, এগুলোই করতে হবে তোদের। বার কর, ক্যালকুলেটর ইউজ করতে চাইলে করতে পারিস। আই সবাই আমাকে বার করে দে, কি বলে, রূপু।
ওই স্ক্রিনটা দেখাও না, মানে উপরে ওঠাও। আর কিচ্ছু লাগবে না, সব আছে এখানে। না না না, ওই যে ওই ভ্যালুটা দেখবো, ভ্যালুটা মানে বইটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা জি, কি ফাইন্ড করতে হবে? আমাকে বলবি তো। জি হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, তোদেরকে কি বার করতে হবে? আর্থ আর মাসের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স কতটা, এটা বার করলেই তোরা সব বুঝে যাবি যে কেমন করে তোর আর্থ সানের চারিদিকে তোর গুড়গুড় গুড়গুড় করে। তো এই মাসটাকে এম মানলি, এটাকে এম মানলি, তো ফোর্স হচ্ছে জি এম এম বাই আর স্কয়ার। তো জি হচ্ছে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, ক্যাপিটাল এম হচ্ছে 1.989 ইন্টু 10 টু দি পাওয়ার 30, স্মল এম হচ্ছে 5.972 ইন্টু 10 টু দি পাওয়ার 24 বাই 150 মিলিয়ন। তো 1 মিলিয়ন মানে 10 লাখ কিলোমিটার, 10 লাখ মানে 1 2 3 4 10 লাখ, 10 লাখ কিলোমিটার, কিন্তু এটা আমার মিটারে লাগবে আর আমাকে 1000 মাল্টিপ্লাই করতে হবে এটার স্কয়ার। বুঝতে পারছিস? হ্যাঁ ঠিক আছে, মানে 6। তাহলে বেসিক্যালি এখানে 6.673 ইন্টু 1.989 ইন্টু 5.972 আর 10 টু দি পাওয়ার 30 ইন্টু 10 টু দি পাওয়ার 24 হবে 10 টু দি পাওয়ার 54, 54 মাইনাস 11 কত হবে 10 টু দি পাওয়ার 43, 10 টু দি পাওয়ার 43 বাই, এখানে দেখ কটা জিরো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা জিরো আছে। তো 15 ইন্টু 15 ইন্টু 10 টু দি পাওয়ার 20, 10টা জিরোর স্কয়ার হয়ে যাবে 10 টু দি পাওয়ার 20, এত নিউটন। এবার খালি হালকা ক্যালকুলেশন আছে আর কিছু নেই এখানে বাকি। তো 6.673 ইন্টু 1.989 ইন্টু 5.972 ডিভাইডেড বাই 225, এটা 0.35 2 ইন্টু 10 টু দি পাওয়ার 43 মাইনাস 20 কত হয় রে 23, এত নিউটন। তাহলে এটা বেসিক্যালি 3.52, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 22 নিউটন। কার বাড়াইছিল এটা আনসার মাথায় 22? আমার গুড, কোয়াইট নিয়ার, এটা হবে আনসার। ঠিক আছে, আমার ইচ্ছা ছিল তাই বলছিলাম, আমার ইচ্ছা ছিল তাই বলছিলাম। আই বুঝতে পারছিস এটা উৎসা রূপালী? তাহলে এটা আমি তো স্কয়ারই করি নাই, আর হচ্ছে 1000 দিয়েও মাল্টিপ্লাই। আচ্ছা, তো তাহলে তোরা ভালো করে বুঝে গেলি, ভাই এবার পড়াশোনায়, তাহলে তোরা বুঝে গেলি যে দুটো যদি তোদের কাছে অবজেক্ট থাকে, সেই দুটো অবজেক্টের মধ্যে যদি তোরা ডিসটেন্স জানিস, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন কত সেটা বার করতে পারবি। আচ্ছা দেখ, একটা ম্যাগনেট তোর যেমন অ্যাট্রাকটিভ হতে পারে বা রিপালসিভ হতে পারে, তাই তো? অপোজিট পোল অ্যাট্রাক্ট করে আর সেম পোল রিপেল করে ম্যাগনেটে, তাই তো? কিন্তু গ্র্যাভিটেশনে কিন্তু ওরকম কিছু নেই, গ্র্যাভিটেশনে খালি অ্যাট্রাকশন আছে। বোঝা গেছে ব্যাপারটা? গ্র্যাভিটেশনে কিন্তু রিপালশন বলে কিছু হয় না, খালি অ্যাট্রাকশন। ওকে, যে কোনো দুটো মাস খালি অ্যাট্রাক্ট করবে আর কিছু না। আচ্ছা, তো গ্র্যাভিটেশনের সঙ্গে কি কি রিলেটেড, কেমন কেমন ফেনোমেনা, যেমন এই যে যেই ফোর্সটা আমাদেরকে তোর যেই ফোর্সটা পৃথিবীকে বাঁধছে সূর্যের সাথে, যার জন্য তোর চাঁদ ঘুরছে তোর পৃথিবীর চারিদিকে, আর যার জন্য টাইডস হচ্ছে, এক্স্যাক্টলি। তো কিছু কিছু ইয়েস, জোয়ার ভাটা, এসব কাটা। এবার আয় ফ্রি ফলে। তো এবার বাংলাগুলাই কত সুন্দর শুনতে লাগে। আচ্ছা ঠিক আছে, শুনতে লাগে বেটা। এবার আমরা একটা ফেনোমেনন ডিসকাস করব, এই ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা হচ্ছে ফ্রি ফল। আমি একদম ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কথা বলে আসছি, মনে আছে? যে এই যে অ্যাক্সেলারেশন, পৃথিবী যেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা আমাদের উপর লাগায়, তার জন্য যে আমাদের অ্যাক্সেলারেশন হয়, সেই অ্যাক্সেলারেশনটা যে সবার জন্য সেম, এটা আমি বলেছিলাম তোদেরকে ফার্স্ট চ্যাপ্টারে। তোদেরকে একটা আমি ভিডিও দেখিয়েছিলাম, যে আমি জানি না তোদের মনে আছে কিনা, চাঁদের মধ্যে
একটা বল আর একটা তোর পাখা একসাথে পড়ছে, তোর তোর একটা পালক একসাথে পড়ছে, দেখিয়েছিলাম, কিন্তু কিন্তু এরা সব ম্যাগি খেতে খেতে ভুলে গেছে। না না মনে পড়লো এখন, পালক বলাতে মনে পড়লো। তো বেসিক্যালি চাঁদের মধ্যে আমি কিছু এক্সপেরিমেন্ট করা দেখিয়েছিলাম। তো এই যে ফেনোমেননটা, এটাকে বলে ফ্রি ফল। ফ্রি ফল মানে কি, তুই এমনি কিছুকে ছেড়ে দিলি একদম ফ্রিলি, কোনো 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 সাপোর্ট নেই, কোনো কিছু নেই, খালি ওই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে পড়ে সেটাকে ফ্রি ফল বলে। আমরা যেহেতু পৃথিবীর বাসিন্দা, আমরা পৃথিবীর নেটিভ পিপল, তাই আমরা পৃথিবীর রেসপেক্টেই এই ফ্রি ফলটাকে করার চেষ্টা করি আর কি, মানে ডিফাইন করার চেষ্টা করি। তো বেসিক্যালি আর্থ যে কোনো কিছু নিজের দিকে অ্যাট্রাক্ট করে, তাই তো? সাপোজ একটা অ্যাস্টেরয়েড চলে যাচ্ছে, একটা অ্যাস্টেরয়েড খুব স্পিডে যাচ্ছে, তো ওটা যদি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, অ্যাস্টেরয়েড উল্কা, একটা অ্যাস্টেরয়েড সাপোজ খুব স্পিডে যাচ্ছে, যদি আর্থের খুব পাশ দিয়ে যায়, হতে পারে আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই স্ট্রং যে ওটা নিয়ে নিল একদম উল্কাটাকে, আর তারপরে ভ্যারেন্ডা বাজলো। তো এবার কি কি হয় না, আর্থ যেহেতু অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, যে কোনো অবজেক্টকে অ্যাট্রাক্ট করে, তো একটা আর্থের বিশেষত্ব হচ্ছে যেই ফোর্সটা দিয়ে আর্থ অ্যাট্রাক্ট করে যে কোনো কিছুকে নিজের দিকে, সেই ফোর্সটার জন্য যে অ্যাক্সেলারেশনটা, সেটা সবার জন্য কনস্ট্যান্ট। একটা পালকের জন্য যা, একটা বলের জন্য তাই। আইডিয়ালি এটা আমাদের লজিক্যালি ম্যাচ করে না যে কেমন করে একটা পালক আর একটা বল একসাথে পড়তে পারে, বাট যদি আমি একদম ভ্যাকুয়াম এক্সপেরিমেন্টটা করি যেখানে খালি আর্থের গ্র্যাভিটেশন আছে, এটা প্রমাণ হয়ে যাবে। ভ্যাকুয়াম মানে এমন একটা জায়গা যেখানে কোনো রকম হাওয়া নাই, যেখানে এক ফোঁটা হাওয়া নাই, যেমন স্পেস একটা ভ্যাকুয়াম, বোঝা গেছে? আমরা হ্যাঁ কি বললাম, অভিকর্ষ বলের অপোজিটটা কি? এ বাবা, অভিকর্ষ কি জিনিস? অভিকর্ষ বল, ও আচ্ছা, সেন্ট্রিফিউগাল ফোর্স। ফ্রি ফল হচ্ছে ফেনোমেনাটা যার জন্য যে কোনো অবজেক্ট একটা প্ল্যানেটে, বিশেষ করে আর্থে পড়ে আর কি, ফ্রিলি পড়ে। এবার এই যে অ্যাক্সেলারেশন আমি করে যাচ্ছি, এই যে অ্যাক্সেলারেশনটা যে সেম, এটা আমি ক্যালকুলেট কেমন করে করব? দেখ, এই ক্যালকুলেশনটা ভীষণ ইজি আর খুব ইন্সপায়ারিং। এতদিন ধরে যে তোরা, আমি বলে আসছি জি কে 10 ধর, জি কে 9.8 ধরে, জিটা কি জিনিস সেটা আজকে তুই এখানে জানবি। এটা সাপোজ আর আর এটা সাপোজ এটা একটা আপেল সাপোজ, ঠিক আছে? এটা একটা আপেল। তো এবার আর্থ এই আপেলটার উপরে যত ফোর্স লাগাচ্ছে সেটাই ওর ওয়েট না? তো যদি অ্যাক্সেলারেশনটা যদি জি হয়, তাহলে এই যে আর্থের ফোর্সটা সেটা হবে না mg, এই আপেলটার মাস যদি m হয়, তাই তো? কি বললে? এফটা কি করতে? ফোর্স যেই ফোর্সটা আপেলের উপরে লাগছে গ্র্যাভিটেশনের জন্য, সেটাই তো তোর ইয়েটা না, মানে সেই ফোর্সটাই তো তোর গ্র্যাভিটেশনাল ফোর্স না? ফোর্স ইজ ইকুয়াল টু m এ, তুই জানিস m হচ্ছে আপেলের মাস। আরে f ইজ ইকুয়াল টু m এ জানিস না? তো এখানে এটা হচ্ছে জি, এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশন হচ্ছে সেটা। তো সেটা কিসের বরাবর? দেখ, জি অ্যাট্রাকশনটা কার মধ্যে? এই ক্যাপিটাল এম আর এই স্মল এম এর মধ্যে। আর ডিসটেন্সটা কত এই আপেল আর এই আর্থের মধ্যে? আর না, আর্থের রেডিয়াস না। কারণ দেখ, পৃথিবী বিশাল বড়, ঠিক আছে? পৃথিবী বিশাল বড়, আপেলটা এইটুকু জায়গাতেও নাই, আমি বেসিক্যালি ডিসটেন্সটা আরই মানতে পারি। আপেল আর আর্থের মধ্যে ডিসটেন্সটা আমি আরই মানতে পারি, কোনো অসুবিধা নাই। তো এখান থেকে তুই দেখ, এম আর এম কাটা যাচ্ছে, স্মল এম আর এম কাটা যাচ্ছে। এর জন্যই আমরা বলি এই যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, সেটা কোনোদিনও তোর
ওই যেই যেই আপেল টাপেল যে কোনো কিছু পড়ছে তার উপরে ডিপেন্ডই করে না, কারণ এখানে এই এক্সপ্রেশনটাতে ফর্মুলা না তো পালকের মাস আছে না ওই স্টিলের বলের মাস আছে, বুঝতে পারছিস? এখানে খালি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আছে, মাস আছে আর রেডিয়াস আছে একটা প্ল্যানেটের। আমি যদি আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করতে চাই তাহলে ক্যাপিটাল জি জি থাকবে, আমি আর্থের মাস নেব আর আমি আর্থের রেডিয়াস নেব এর স্কয়ার, বুঝলি? ওটা উপরে কি কাটলাম? কিচ্ছু কাটি নাই তো। না এই যে কি বললাম কাটা গেল দুই সাইড দিয়ে। আরে বাবা এইখানে এমটা কাটা গেল না, এমটাই তো এই অবজেক্টের মাস্টারে বাবা। আমার মনে হচ্ছে তোর মাথাটা বিশাল মোটা, আর্থের রেডিয়াসের থেকেও মোটা তোর মাথাটা। তো এবার এখান থেকে তাহলে একটা জিনিস লক্ষ্য করছিস, এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবি যে তোর কাছে যে জিটা আছে না, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। কেমন করে আমি এক্সপ্লেন করব এই ফেনোমেনাটা যেটা আমি দেখলাম যে একটা পালক আর একটা স্টিলের বল একসাথে পড়ছে, এই ফর্মুলাটা দিয়ে এক্সপ্লেন করব। কারণ এই ফর্মুলাটাতে কি আমরা দেখছি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন একটা প্ল্যানেটের জন্য সেটা খালি ওই প্ল্যানেটের মাস আর প্ল্যানেটের রেডিয়াসের উপরে ডিপেন্ড করছে। তো আমি যদি আর্থের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করতে চাই তাহলে আমি নিব জি জি জি, আর্থের মাস হচ্ছে 6 × 10⁻24 ডিভাইডেড বাই আর্থের রেডিয়াস হচ্ছে 6.4 × 10⁶ এর হোল স্কয়ার। তো এটাকে যদি ক্যালকুলেট করিস তাহলে অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবি। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? কিন্তু আরেকবার বলো না। আমি বলছি যে তোর যে কোনো একটা কিছুর উপরে যদি ফোর্স এক্সার্ট করা হয় তার একটা অ্যাক্সেলারেশন হবে। তো আর্থ একটা এত বড় ম্যাসিভ অবজেক্ট, এটা যে কোনো একটা অবজেক্টের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে, তার জন্য যে কোনো একটা অবজেক্টের একটা অ্যাক্সেলারেশন হবে, তাই তো? এই অ্যাক্সেলারেশনটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটাকে আমরা স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে যে কোনো একটা অবজেক্ট যদি আর্থের দিকে আসে তাহলে তার যে অ্যাক্সেলারেশনটা হবে সেটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর সেটাকে আমরা স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো আমি এই স্মল জির ভ্যালুটা বের করব কি করে? সেটা হচ্ছে এক তো এই যে এই ফোর্সটা হচ্ছে তোর এমজি, যেই ফোর্সটা তোর মানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জি আমি জানি। অ্যাপেলটার ধর যে কোনো একটা অবজেক্ট, এখানে অ্যাপেল অ্যাপেল বলছি আমি, যে কোনো অবজেক্ট হতে পারে, যে কোনো অবজেক্টের তোর মাস হচ্ছে এখানে এম, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা এমজি হবে না? চুপ কর। তাহলে তোর এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা তোর এখানে তুই জানিস এমজি, আর ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন দিয়ে এটাকে জাস্ট ইকুয়েট করছিস। কেন? কারণ এই যে ফোর্সটা যেটা লাগছে এই আপেলটার উপরে সেটাই তো গ্র্যাভিটেশনাল ফোর্স রে বাবা, আর অন্য কোনো ফোর্স আছে কি? সেটাই তোর ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম হচ্ছে আর্থের মাস, স্মল এম হচ্ছে আপেলটার মাস ডিভাইডেড বাই আর স্কয়ার, পৃথিবী আর আপেলটার মধ্যে দূরত্ব, মানে পৃথিবীর সেন্টার আর আপেলটার মধ্যে দূরত্ব। তো পৃথিবীর রেডিয়াস যেহেতু বিশাল বড়, তাই এই এই আপেলটা কত উপরে আছে এইটুকু ডিসটেন্স একদম আমরা নেগলেক্ট করতে পারি, ডাজ নট ম্যাটার। এর জন্য এটা আর এটাকে ইকুয়েট করলে স্মল এম কেটে যাচ্ছে। তো তোর কাছে কি বেঁচে থাকছে? ফর্মুলাটা এই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জিএম বাই আর স্কয়ার। বুঝতে পারছিস রূপালী? এখানে তুই আর্থের আমি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বার করলাম, ভ্যালু পুট করে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি আমি চাঁদের বার করতে চাই গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, আমি জি দিব, আমি চাঁদের মাস দিব, আর আমি চাঁদের তোর রেডিয়াস দিব এর স্কয়ার। বুঝে গেছিস? এই ভ্যালুটা যেটা আমি পাবো সেটা চাঁদে তোর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। চাঁদে তোর কেন এরকম হয়? চাঁদে এরকম কেন বলে যে 6 গুণ বেশি লাফাতে পারবি? কারণ যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে সেটা 6 গুণ কম হয় চাঁদে। বুঝতে পারছিস ব্যাপারটা? এইবার একটা আমি টপিকে আসছি। এত দূর তো আমরা পড়লাম, তাহলে আমরা ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন পড়লাম, ওটা দিয়ে দেখলাম যে গ্র্যাভিটেশনাল ফোর্স কেমন করে অ্যাক্ট হয় আর কেমন কেমন ভাবে কাজ করে। আমরা তারপরে দেখলাম যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি জিনিস, আর মানে সেটা আমরা বার করলাম, বা আমরা বার করার একটা অ্যাপ্রোচ দেখলাম। এবার তোদের কারো মাথায় আসতে পারে নিউটন কি করে গেস করলো
যে যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা আছে সেটা 1/r² এর ইনভার্স, 1/r³ না, 1/r⁴ না। এই কথাটা যে নিউটন যে কেন এগুলো সব করতে গেল, তো বেসিক্যালি নিউটন এটা কেমন করে বার করলো? তো নিউটন একটা জায়গা থেকে ইনফ্লুয়েন্স হয়েছিল। জোহান্নেস কেপলার বলে একজন ফেমাস অ্যাস্ট্রোনমার ছিলেন। সো এই যে প্ল্যানেট গুলো যে অরবিট করে না, সিজন যে চেঞ্জ হয়, তোর কতদিন পর পর পুরো অরবিট মানে প্ল্যানেট কমপ্লিট করে, প্ল্যানেটের সমস্ত মোশন কেপলারের 3টা ল দিয়ে জানা যায়। যেমন নিউটনের 3টা ল, কিছুই টাফ না। যেমন তোর নিউটনের যেমন তোর 3খানা ল ছিল যেটা দিয়ে তুই যে কোনো মোশন প্রেডিক্ট করতে পারবি, ঠিক ওরকম কেপলারেরও 3টা ল দিয়েছিল কেপলার, যেটা দিয়ে তুই যে কোনো প্ল্যানেটারি মোশন তুই ঘাটাতে পারবি। যে কোনো প্ল্যানেটারি মোশন তোর কেমন করে হচ্ছে, যে কোনো সেলেস্টিয়াল অবজেক্ট তোর কেমন করে তোর আর কি, মানে কেমন করে সেলেস্টিয়াল বডির মোশন আর কি হয়, প্ল্যানেটের মোশন কেমন করে গভর্ন হয় আর কি। তো প্রথম ল খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অরবিট অফ এ প্ল্যানেট ইজ অ্যান এলিপস উইথ সান এট ওয়ান অফ দি ফোকাই। তার মানে এই যে সানের অরবিটটা এটা কিন্তু সার্কুলার হয় না, বুঝতে পারছিস? যে পৃথিবী যে ঘোরে না গোল গোল করে, ওটা কিন্তু গোল পাথ না, এটা একটা ইলিপস হয়। ইলিপসের দুটো ফোকাস হয় এরকম। তো সূর্য সবসময় যে কোনো একটাতে থাকে, বুঝলি? আর এই প্ল্যানেটটা এভাবে ধর চলছে, ঘুরছে ঘুরছে ঘুরছে, বুঝলি? বুঝতে পারছিস? প্রথম লটা হচ্ছে দি অরবিট অফ এ প্ল্যানেট is an ellipse with sun at one of its foci. এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা। ফোকাই, ফোকাসের ওয়ান অফ ইটস ফোকাই। এই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পাথটা কিন্তু সার্কুলার না, একদমই সার্কুলার না, পাথটা কিন্তু একটা ইলিপস, ঠিক আছে? এবং এই ইলিপস আছে বলেই কিন্তু আমরা প্রপারলি এক্সপ্লেইন করতে পারছি ব্যাপারটা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট ল। সেকেন্ড ল কেপলুর, the line joining the planet and the sun sweep equal areas in equal intervals of time. এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজ তোর 5 দিনে আর্থ এখান থেকে এখানে আসলো, কেমন? 5 দিনে, ঠিক আছে? 5 দিনে, কিন্তু এটা 5 দিনের ইন্টারভ্যালে। সাপোজ তারপরে ঘুরলো ঘুরলো ঘুরলো, তারপরে সাপোজ এখানে আসলো, এখান থেকে আমরা মেজারমেন্ট শুরু করলাম, 5 দিনে সাপোজ এত দূর অব্দি ট্রাভেল করলো, ঠিক আছে? এটাকে আমি এরকম করে আমি জুড়লাম। তো দেখ এই যে দুটো এরিয়া ফর্ম হচ্ছে না, এখান থেকে এখানে যাচ্ছে যে এরিয়াটা আমি পাচ্ছি 5 দিনের, আর এখান থেকে এখানে যে যাচ্ছে এই যে আমি এরিয়াটা পাচ্ছি সানের সঙ্গে কানেক্ট করে 5 দিনে, বুঝতে পারছিস? এই দুটো এরিয়া হচ্ছে সেম, এই দুটো এরিয়া ইকুয়াল। এটা হচ্ছে কেপলারের সেকেন্ড ল। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে সেকেন্ড ল এর স্টেটমেন্টটা কি? দ্য লাইন জয়নিং এরিয়া সমান বল না, জিরো লাগা দিবে। দ্য লাইন জয়নিং দ্য প্ল্যানেট and the sun sweep equal areas in equal intervals of time. বোঝা গেছে ব্যাপারটা? লাস্ট বাট নট দ্য লিস্ট, এই দুটো তো একটা জাস্ট ইনফারেন্স হলো তোর প্ল্যানেটারি মোশনের। এবার যে লাস্ট লটা কেপলার দিয়েছিল, এইখান থেকেই কিন্তু তোর নিউটন এই জিনিসটা গেস করে, যেটা ওর ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশনকে কমপ্লিট করে আর কি। তো লাস্ট লটা কি কেপলারের? লাস্ট লটা হচ্ছে দ্য কিউব অফ মিন ডিস্টেন্স অফ এ প্ল্যানেট
from the sun is proportional to the square of its orbital period t. In other words, r cube is proportional to t square. এটা বুঝেনি এটা কি কি বলছে কেপলার? এটা কিন্তু তখনকার দিনে খুব সিগনিফিক্যান্ট একটা তো ডিসকভারি ছিল, কারণ এটা দিয়ে প্ল্যানেটের গোটা পাথ সুন্দর করে প্রেডিক্ট করা যাচ্ছে, হুড়হুড় হুড়হুড় করে। তো হুড়হুড় হুড়হুড় করে কি হয়েছে? প্ল্যানেটের মোশন প্রেডিক্ট করা যাচ্ছে এই তিনটে ল দিয়ে, বুঝলি? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো যা আচ্ছা আচ্ছা, কিউব অফ মিন ডিস্টেন্স অফ এ প্ল্যানেট ফ্রম ইটস সান। মিন ডিস্টেন্স কেন? কারণ দেখ এইখানটাতে যখন আছে তখন ডিস্টেন্সটা কম, এখানে যখন আছে তখন ডিস্টেন্সটা বেশি, এখানে যখন আছে ডিস্টেন্সটা আলাদা, এখানে যখন আছে ডিস্টেন্সটা আলাদা সানের থেকে একটা প্ল্যানেটের, তাই না? তো এই সবকটা ডিস্টেন্সে যদি আমি অ্যাভারেজ একটা নিই, অ্যাভারেজ একটা তোর ডিস্টেন্স নিই, এটার যে কিউব সেটা কার প্রপোর্শনাল হয়? না যতখানি টাইম লাগছে একটা পুরো চরকি পারতে তার স্কোয়ারের। বোঝা গেছে? এটা হচ্ছে কেপলারের তিনখানা ল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার সবার? সো তোকে যে দেবো তো বেসিক্যালি পিডিএফটা, তবে বেসিক্যালি তোকে যদি জিজ্ঞাসা করে যে হাউ ডিড নিউটন গেস দি ইনভার্স প্রপোর্শনাল, দি ইনভার্স স্কোয়ার প্রপোর্শনালিটি, না এই তিনটা না, খালি এটা, হি গেসড ইট ফ্রম এই খালি এই থার্ড লটা, হি গেসড ইট ফ্রম কেপলারস থার্ড ল। বোঝা গেছে? এই স্টেটমেন্টটা লিখে দিতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এটুকু একটা জাস্ট হিস্টোরিক্যাল কনটেক্সট দিয়ে দিলাম। হ্যাঁ, কেপলারের থার্ড লটা নিয়েই নিউটন আগিয়ে ওই ইনভার্স ইয়েটা বের করেছিল, আর কিচ্ছু না, ঠিক আছে? আর বাকি দুটো ল তো জাস্ট নলেজের জন্য, জানার জন্য, প্ল্যানেটারি মোশনটা, সেটাও তোদেরকে একটু পড়তে হবে, জানতে হবে, জানা তো ইম্পর্টেন্ট ভীষণ। এতটুকু তোদের সবার ক্লিয়ার যা যা ডিসকাস হলো এখন? এইবার একটা কনসেপ্টে আসি, এবং এটা তোরা পড়েছিস, মোশন অফ অবজেক্টস, এটা আগেও পড়ে এসেছিস, মোশন অফ অবজেক্টস আন্ডার গ্র্যাভিটেশন। তো তোরা লজ অফ মোশন তিনটে মানে ইকুয়েশনস অফ মোশন তিনটে পড়ে এসেছিস, কি কি আমায় বলতো? v = u + at, x = ut + half at স্কয়ার, তারপর হচ্ছে v² - u² = 2af। ঠিক আছে? এবার একদম। তো এখানে অ্যাক্সেলারেশন গুলো বাড়তে আছে। তো সাপোজ তুই কি করছিস, একটা অবজেক্ট আছে, এটা সাপোজ তুই ছেড়ে দিলি বা ফেলে দিলি, তো কনস্ট্যান্টলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন জিটা পাবে, এটা কিন্তু কনস্ট্যান্ট। তো এই সবকটা ইকুয়েশন কি দিয়ে রিপ্লেস হয়ে যাবে? v = u + gt, s = ut + half gt স্কয়ার, আর v² - u² = 2gs। এর বদলে কেন এর বদলে? কারণ এখানে অ্যাক্সেলারেশনটা গ্র্যাভিটির জন্য হচ্ছে, তাই এটা g দিয়ে রিপ্লেস করে দেব আমি। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে? তাহলে এবার প্রবলেম কর। প্রবলেম হচ্ছে, সাপোজ তুই একটা 15 মিটার উঁচু একটা 15 মিটার উঁচু একটা টাওয়ারে সাপোজ তুই উঠলি, ওখান থেকে তুই একটা বল জাস্ট ছেড়ে দিলি, ঠিক আছে? বের কর কতক্ষণ পর বলটা এখানে গ্রাউন্ডে টাচ করবে। ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য বল টু টাচ দ্য গ্রাউন্ড। বের কর তো, জি আমি বলে দিচ্ছি,
10 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখনই বলে না দেওয়া থাকবে 10 ধরে করবি। চলো সবাই মিলে করো। আমার না বেরোই ছাগল। ছাগল হয় না, এর জন্যই ছাগল বলছি তোকে, কারণ এটা আবার জিজ্ঞাসা করতে আসছিস। কি হলো? না আরে দেখ, সলিউশন করে দিচ্ছি আমি। এটাকে একদম পাতি একটা সিম্পল প্রবলেম হিসাবে দেখ। কিসের? মোশনের। তোর একটা অবজেক্ট আছে, রেস্টে ছিল, কারণ আমি একদম জাস্ট এরকম করে ছেড়ে দিচ্ছি, রেস্টে ছিল। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাক্সেলারেশন আছে তোর g 10 আমি বলেছি ধরতে। হাইট মানে কি? কতখানি ডিসটেন্স, দেখ এইখানে কভার করে থেমে যাবে, তো এতটা হচ্ছে ওর ডিসপ্লেসমেন্ট, যতটা কভার করছে তোর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। তোর কাছে চেয়েছে কতক্ষণ টাইম লাগবে, তাহলে তোর এটাকে ইউজ করার জন্য তোর কাছে কি আছে? s is equal to ut plus half gt square। সেকেন্ডেরটাই তো লাগাইছি। তো s হচ্ছে তোর 10, u তুই জানিস না 0, হাফ ইনটু g হচ্ছে 10 ইনটু t স্কয়ার, টিটা তোকে বার করতে হবে, তো 10 গেল, t আসছে √2 সেকেন্ড, তার মানে 1.41 সেকেন্ডের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি তোর এটা 15 মিটার উঁচু থেকে একটা বল পড়বে মাটিতে, বুঝলি? হ্যাঁ তাই আসছে। 15 মিটার উপর থেকে একটা বলকে ফেলতে তোর মোটামুটি √2 সেকেন্ডের মতো লাগবে, বুঝলি ব্যাপারটা? আমি √2 রেখে দিয়েছি। আচ্ছা এটা হ্যাঁ বল। তোমার কথাগুলো আমার এখান দিয়ে কেন ঠিক হচ্ছে? সাইলেন্ট করে থাক। আচ্ছা বুঝলি সবাই প্রবলেমটা? একটু বুদ্ধি লাগিয়ে কর, অ্যানালজি দিয়ে ভাবে কর। আমি এখানে অ্যাকচুয়ালি প্রচুর প্রবলেম হয় আর কি এই চ্যাপ্টার থেকে এভাবে। আচ্ছা আরে এই চ্যাপ্টারটা আর আগের চ্যাপ্টারটা তো কিছু কিছু একই। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ এখানে আমরা গ্র্যাভিটির এফেক্টে মোশন দেখছি আর কি, ওখানে আমরা এমনি নরমাল কোনো একটা অন্য ফোর্সের জন্য মোশন দেখতাম। যাকে এবার একটা কোশ্চেন দিচ্ছি, সাপোজ আ বল ইজ vertically thrown upwards at a speed of 10 meter per second. Find the maximum height reached and time taken for the ball to reach the ground again. বার করতো একটা বলকে আমি 10 মিটার পার সেকেন্ড স্পিডে আমি উপরে ছাড়লাম, তো এটা একটু উপরে গিয়ে তারপরে আবার ফিরে আসবে এখানে। তো দুটো জিনিস জিজ্ঞাসা করছি, এক তো এই যে ম্যাক্সিমাম হাইট যেটা পৌঁছাবে সেটা কত, আর দ্বিতীয়ত তোর যে টোটাল টাইম কত লাগবে এখানে আসতে। তবে বেসিক্যালি এটা দুটো পার্ট আছে। তো প্রথম পার্টে দেখ ম্যাক্সিমাম হাইট কখন পৌঁছাবে। ইনিশিয়াল ভেলোসিটিটা 0, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা 10, কিন্তু ফাইনাল ভেলোসিটি এই পয়েন্টে 0 হতে হবে। যেই পয়েন্টে ফাইনাল ভেলোসিটি 0 সেই পয়েন্টে পৌঁছাতে যতটা ডিসপ্লেসমেন্ট আছে সেটাই হবে ম্যাক্সিমাম হাইট। বুঝতে পারছিস? এটা এতদিন সাইডে দেখে এসেছিস, ওটা এখন ভার্টিক্যালি দেখছিস, সোজাসুজি ওপর নিচে দেখছিস। তো এখানে তুই ইউ জানিস 10 মিটার পার সেকেন্ড, তুই ভি জানিস 0 মিটার পার সেকেন্ড, তো তোর কাছে জি আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোকে বার করতে হবে এই হাইটটা কত বা ডিসপ্লেসমেন্টটা কত সেটা। তো কি করে বার করবি? এখানে দেখ ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2g ইনটু এস বা এইচ, যে কোনো কিছু। একটা জিনিস মনে রাখবি, এখানে ভেলোসিটির এগেইনস্টে অ্যাক্সেলারেশনটা কাজ করছে, তো এখানে যে সাইনটা হবে সেটা কিন্তু মাইনাস হয়ে যাবে। এই জিনিসটা খেয়াল রাখা খুব দরকার। কেন মাইনাস হবে? যেটা তোর আগেও করতিস, একটা অবজেক্ট সাপোজ এদিকে যাচ্ছে কিন্তু এর অ্যাক্সেলারেশন উল্টা দিকে, তার মানে কি ভেলোসিটি কমছে, এটাই তো এখানে হচ্ছে রে বাবা। অ্যাক্সেলারেশন যদি উল্টা দিকে হয় বা অ্যাক্সেলারেশন যদি ভেলোসিটি কমায় তাহলে সেটা নেগেটিভ হবে।
তো এখান থেকে আমরা কি পাবো, ফাইনাল ভেলোসিটি v হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি ইউজ করা হবে 100 মাইনাস 2 ইন্টু জি ইন্টু এস। তো জি আমি জানি হচ্ছে 10, তো এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 10 ইন্টু এস ইজ ইকুয়াল টু 100। তাহলে এটা যদি কেটে দিই এস হয়ে যাবে 5, তাহলে এস হচ্ছে তোর 5 মিটার। 10 মিটার পার সেকেন্ডে আমি কোনো একটা অবজেক্টকে ছাড়লে ম্যাক্সিমাম হাইট যেখানে পৌঁছাবে সেটা হচ্ছে তোর গিয়ে 5 মিটার। এবার তুই কি জানিস, তোকে টাইম বার করতে হবে। তো এটুকু টাইম বের করার দুটো মেথড আছে। একটা তো তুই এই পুরো এই এত অবধি যেতে কতটা টাইম লাগে সেটা মাপ, ওটাকে ডবল করে দে। যতটা টাইম উঠতে লাগবে ততটাই তো নামতে লাগবে, তাই না? যতটা টাইমের লাগবে উঠতে ততটাই তো টাইমের নামতে লাগবে, তাই নয় কি? এটুকু তো বুঝতে পারিস। আমি জাস্ট এতটুকু বার করব, জাস্ট এখান থেকে এতটুকু যেতে কত টাইম লাগছে। তো তো আমি এখানে কি জানি, u হচ্ছে 10, v হচ্ছে 0, আর আমি g জানি। তো v ইজ ইকুয়াল টু u মাইনাস gt। এখানে হবে কেন মাইনাস, বারবার আমি বলছি এখানে কেন মাইনাস। দেখ, যখন একটা অবজেক্ট ওপর থেকে পড়ছে তখন আমি কিন্তু জিটাকে পজিটিভ নেব, কারণ যেই দিকে এর ভেলোসিটি আসছে সেই দিকে এর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা আছে। বাট এই কেসে যখন আমি ওপরে ছুটছি একটা ভেলোসিটি দিয়ে, তখন কিন্তু গ্র্যাভিটিটা নিচে কাজ করছে কিন্তু ভেলোসিটিটা ওপরে, তখন মানে ভেলোসিটি আর গ্র্যাভিটেশনাল ডাইরেকশনটা আলাদা আলাদা, উল্টা দিকে একদম। তাই এটা নেগেটিভ হয়ে যাবে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হয়ে যাবে, এর জন্য মাইনাস জিটি হয়ে গেল। ভি হচ্ছে 0, ইউ হচ্ছে 10, মাইনাস জি হচ্ছে 10 ইন্টু টি। তাহলে 10t ইজ ইকুয়াল টু 10, টি হয়ে গেল 1 সেকেন্ড। তো 1 সেকেন্ড তো লাগবে উঠতে, আর নামতে আরো 1 সেকেন্ড লাগবে। তাহলে টোটাল টাইম কত লাগছে, 2 সেকেন্ড। ম্যাক্সিমাম হাইট পৌঁছাচ্ছে 5 মিটার, টোটাল টাইম লাগছে উঠতে নামতে 2 সেকেন্ডস। তুমি লিখে দাও না ওই জিনিসটা, মানে কত মিটার কত সেকেন্ড এরকম লিখে দিলাম তো, এই যে 5 মিটার আর 2 সেকেন্ড, উপরে উঠতে 1 সেকেন্ড, নিচে নামতে 1 সেকেন্ড, তো টোটাল হলো 2 সেকেন্ড। আর ডিসপ্লেসমেন্ট টোটাল ম্যাক্সিমাম হাইট রিচ করছে সেটা হচ্ছে 5 মিটার। বেসিক জিনিস। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ এবার তুমি কপিগুলো শো করো। দাঁড়া হ্যাঁ একদম। দাঁড়া বাবা, বাছা ধান একটু দাঁড়া। তো এবার আমি একটা জিনিস ডিসকাস করব, মাস আর ওয়েট। বেশিক্ষণ যাবে না, 2 মিনিটের টপিক, তোরা জানিস সেটা কি। মাস হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার, যতখানি ম্যাটার থাকে এর মধ্যে। আর ওয়েট হচ্ছে একটা প্ল্যানেটের উপরে যতটা ফোর্স লাগায়। তাহলে ওয়েটের জন্য আমরা বলি mg, কারণ অ্যাক্সেলারেশন যেটা প্ল্যানেটের জন্য সেটাকে আমরা স্মল জি দিয়ে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, তাহলে কারোর মাস যদি 5 কেজি হয় তার ওয়েট কত হবে, অলমোস্ট 50 নিউটন। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবি। এটার থেকে আমরা আগে যাব নেক্সট দিন। আজকে এই অবধি রাখছি, তাহলে মাথায় ঢুকাবি ভালো করে টপিকটা। আর এটা কিন্তু গ্র্যাভিটেশন, একটু লম্বা চ্যাপ্টার, অনেক কনসেপ্ট আছে পেছনে। আমি চাই তোরা এনসিইআরটিটা ভালো করে রিডিং কর।